আসসালামু আলাইকুম সম্মানিত ডেন্টাল সার্জন বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি এডুডেন্টের আজকের আমাদের যে আয়োজন, আজকের অনলাইন লেকচার। আজকের আমাদের টপিক হচ্ছে নিওপ্লাসিয়া। তো নিওপ্লাসিয়া যদি আমরা টোটাল প্যাথোলজির কথাই বলি, জেনারেল প্যাথোলজির কথা বলি, তাহলে সাবজেক্টটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে আপনার কোনো যে একটা চ্যাপ্টার আমরা বেশি ইম্পর্টেন্ট বলবো এরকম সুযোগ নেই। যেমন সেল ইনজুরি বলেন, ইনফ্লামেশন বলেন, সেলুলার অ্যাডাপ্টেশন, রিপেয়ার, হিলিং, হিমোডাইনামিক্স বা এই নিওপ্লাসিয়া বা আমরা জেনেটিক্স পড়ি, যেটা সবগুলোরই মানে সমান ইম্পর্টেন্স, সমান গুরুত্ব দিয়েই দেখা যাচ্ছে যে প্রশ্ন আসছে। এবছর হয়তো 5টা টপিক থেকে আসছে, আগামী বছর অন্য টপিক থেকে আসছে, এরকম ইনভেরিয়েবলি সবগুলো টপিকেই টাচ করে আর কি। আবার যেহেতু প্রশ্নের সংখ্যা আপনার অল্প আসে, যেমন হয়তো টোটাল প্যাথোলজি থেকে হয়তো 8টা 10টা প্রশ্ন আসে এরকম, তো 8টা 10টা প্রশ্ন দেখা যাচ্ছে যে সবগুলা চ্যাপ্টার থেকেই টাচ করে, এক নাম্বার। তো যেমন নিওপ্লাসিয়া থেকে হয়তো 2টা প্রশ্ন আসবে, কিন্তু নিওপ্লাসিয়া থেকে দেখেন অনেকগুলো টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন আসার মতো। সো এবছর হয়তো এই 2টা থেকে আসছে, আগামী বছর অন্য 2টা থেকে আসছে, তার পরের বছর অন্য জায়গা থেকে আসছে, তার আগের বছর আর কি। ঠিক আছে, সো এরকম আর কি, যে আপনার মোটামুটি ম্যাক্সিমাম টপিকগুলো এখানে ইম্পর্টেন্ট পড়ার মতো আর কি। তো আমরা সেভাবে আমরা আলোচনা করব, আমাদের পড়াশোনা সেভাবেই আমরা গোছাবো। আমরা শীট থেকে বেসিক্যালি পড়াশোনা করব, আপনারা আপনাদের শীটটা কাছে রাখবেন। সো আশা করি ইন দ্য এন্ড অফ দ্য লেকচার আপনাদের একটা লেকচার রেডি করার জন্য যা যা রসদ প্রয়োজন, আপনাদের ফাইনালি প্রিপেয়ার্ড হওয়ার জন্য যতটুকু ইনফরমেশন দরকার, আমরা ইনশাল্লাহ ততটুকু আপনাদেরকে থ্রু আউট দ্য লেকচার আমরা আপনাকে প্রোভাইড করবো আর কি। তো ঠিক আছে, আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে নিওপ্লাসিয়া। ওকে, আমি ডাক্তার শাহরিয়ার মাহফুজ, এফসিপিএস ট্রেনিং করছি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে। তো শুরুতে আমরা যাই, আমরা আমাদের ইম্পর্টেন্ট টপিক যেটা নিয়ে বলছিলাম যে মোটামুটি সবগুলা থেকেই প্রশ্ন আসে, আবার ওভারল্যাপও হয় আর কি। তো খেয়াল করে দেখেন, ইম্পর্টেন্ট টপিক আমরা কয়েকটা সালের প্রশ্ন এখানে দিয়েছি। MS মার্চ 2022, 2023, 2024, 3টা সালের প্রশ্ন আমরা দিয়ে এখানে কথা বলছি আর কি। তো খেয়াল করে দেখেন 24-এ যে প্রশ্নটা আসছে, টিউমার সাপ্রেসর জিন। ঠিক আছে, এখান থেকে আপনার 24-এ যে প্রশ্নটা আসছে বেসিক্যালি, তাহলে কি কি টপিক থেকে আসছে? এক হচ্ছে আপনার টিউমার সাপ্রেসর জিন, তারপরে দেখেন বায়োমার্কারস অফ রিকারেন্ট ব্রেস্ট ক্যান্সার, মানে কিছু টিউমারের বায়োমার্কার আছে যেগুলো আমরা লেকচারে গিয়েই দেখবো। কিছু টিউমার মার্কার্স থেকে প্রশ্ন আসছে, দুইটা বেসিক্যালি একই কথা হয়ে যেতে পারে আর কি, কিন্তু দুইটা আলাদা প্রশ্ন আসার কারণে আলাদা টপিক দিয়ে। লিমফ্যাটিক মেটাস্টাসিস থেকে প্রশ্ন আসছে, স্টেজিং অফ ক্যান্সার থেকে প্রশ্ন আসছে, আর ডেফিনেটিভ এভিডেন্স অফ ম্যালিগন্যান্সি থেকে প্রশ্ন আসছে। দেখেন এই কয়েকটা টপিক, এবং আমি যদি আমাদের লেকচারের কথা বলি, এই চ্যাপ্টারগুলো আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরে এসে আসে, খেয়াল করে দেখেন ডিসপ্লাসিয়া, অ্যাপোপ্টোসিস, ফিক্সেটিভস ইউজড ইন দ্য ল্যাবরেটরি, P53 টিউমার সাপ্রেসর জিন। তো এখানে খেয়াল করে দেখেন MS23 এবং MS24, এখানে টিউমার সাপ্রেসর জিন থেকে প্রশ্ন আসছে, এখানে P53 এটাও একটা কিন্তু টিউমার সাপ্রেসর জিন। তো ওইখান থেকে একই টপিক কিন্তু ওভারল্যাপ করেছে। আমরা যদি আরো একটু পরে আসি, MS 2022-এ যদি আমরা চলে যাই, মার্চ 2022, টিউমার স্টেজিং থেকে প্রশ্ন আসছে। দেখেন খেয়াল করে 24-এ দেখেন স্টেজিং অফ দ্য ক্যান্সার, এখান থেকে প্রশ্ন আসছে। টিউমার সাপ্রেসর জিন দেখেন পরপর 3 বছর 3টা প্রশ্ন আসছে টিউমার সাপ্রেসর জিন থেকে। টিউমার মেটাস্টাসাইজ ইনটু দ্য বোন, মেটাস্টাসিস বোনে কার কার মেটাস্টাসিস হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে 24-এ কিন্তু মেটাস্টাসিস, লিমফ্যাটিক মেটাস্টাসিস থেকে প্রশ্ন আসছে, মানে মেটাস্টাসিস টপিকটা থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, আবার হচ্ছে অ্যাপোপ্টোসিস, এখানে প্রশ্ন আসছে। আবার দেখেন মার্চ 23-এও কিন্তু আবার অ্যাপোপ্টোসিস থেকে প্রশ্ন আসছে। অলমোস্ট আমরা খেয়াল করে দেখছি যে রিসেন্ট পাস্টে যে প্রশ্নগুলো আসছে, টপিক একটা দুইটা টপিক ওভারল্যাপ হচ্ছে, এবং একদম মানে খুবই যে ডিপ থেকে বা জটিল প্রশ্ন আসছে, যে টপিকগুলো হয়তো আপনি পড়বেন না এরকম একটা জায়গা থেকে প্রশ্ন আসছে, বিষয়টা এরকম না। আমরা সুপারফিশিয়ালি ইম্পর্টেন্স বিবেচনা করে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে, যেগুলো আমরা পড়বো, সেগুলো থেকেই ঘুরে ফিরে আপনার প্রশ্ন আসে। তো আপনারা শীটে চলে যান, আমরা শুরুতেই বলেছি আমরা শীট বেসড পড়াশোনা করবো। তো ফার্স্টলি যেটা আছে আমাদের, দেখেন স্টেম সেল, আপনাদের শীটে খেয়াল করে দেখেন স্টেম সেল। তো এখানে স্টেম সেল নিয়ে যে কথাটা যদি আমরা একটু বলতে চাই বা বলি যদি আর কি, ঠিক আছে, স্টেম সেল নিয়ে যদি আমরা কথা বলতে চাই, তো খেয়াল করে দেখেন আমাদের শীটে যে কথাগুলো আছে, হোয়াট ইজ স্টেম সেল, এটা যদি আমরা আগে জানি। নর্মালি আপনি চিন্তা করেন, আমরা কিন্তু স্টেম সেল নিয়ে অনেক কথা বলে আসছি, যে কোথাও যেমন কোনো সেল লস হয়েছে, সেটা যদি আপনার পূরণ করতে হয়, আমরা বলি যে আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেলগুলো থেকে আনডিফারেন্সিয়েটেড স্টেম সেল থেকে এখান থেকে কি হয়, এটা রিপেয়ার হয় বা জায়গা পূরণ করে আর কি। তো এটা স্টেম সেল হচ্ছে আপনার, স্টেম মানে কি কাণ্ড, এখান থেকে শাখা প্রশাখা হয়, তাই তো। সো গাছের শাখা প্রশাখা, ডালপালা, সবকিছুর মেইন উৎস হচ্ছে কি, এর কাণ্ডটা। সেই হিসেবে স্টেমও যদি বলেন যে এগুলা কিছু সেল আছে আমাদের, এই সেল থেকে আমাদের বডির প্রয়োজন অনুযায়ী যখন যেখানে যে টাইপের সেল প্রয়োজন, সেই সেলগুলো এখানে কি করে, এরা সাপ্লাই দেয়।
দিস ইজ কল্ড স্টেম সেল। বাংলা কথায় যে কোনো জিনিস যখন পড়াশোনা করবেন আমরা এরকম মানে একদম বেসিক বাংলা কথাটা কি, এই বাংলা কথাটা আপনি আগে বুঝে নেবেন। আপনি আগে বাংলা জিনিসটাই মনে রাখবেন, তাহলে দেখবেন এখান থেকে আপনি আপনার সব কথাগুলো সহজে আপনার মাথায় ধরে রাখতে পারছেন। আদারওয়াইজ যেটা হবে, আপনি যদি এইচএম সেলের ইংলিশ ডেফিনেশনটা আপনি যদি মুখস্থই করতে থাকেন, একটা সময় গিয়ে দেখা যাবে যে আপনি ওই আমরা পরীক্ষার সময় সবাই যেটা আমরা কম বেশি আমরা করি আর কি, অবজেকশন দেই যে পড়াশোনা তো করে আসছি বাট ভুলে গেছি, প্রশ্নগুলো স্টেম গুলো সামনে আসলে কি হচ্ছে কনফিউশন, এটা ট্রু নাকি এটা ফলস, ট্রু হবে নাকি ফলস হবে আমি ভুলে গেছি, এরকম জিনিসটা হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক স্টেম সেল নিয়ে আমাদের তাহলে কথাবার্তা কিন্তু এতটুকুই, যে এটা হচ্ছে একটা মানে গ্রুপ অফ সেল, যেটা আমরা কি বলি গোডাউন বলতে পারি আমরা, যখন প্রয়োজন গোডাউন থেকে আমরা এখান থেকে বের করতে থাকবো যেখানে যেটা প্রয়োজন সেই হিসাবে। তো স্টেম সেলের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বলা আছে, দেখেন দুইটা ক্যারেক্টারিস্টিক্স আপনাদের সেটা আছে, মার্ক করে রাখেন, ইনফিনিটি স্টার দেন। একটা হচ্ছে সেলফ রিনিউয়াল, দেন হচ্ছে অ্যাসিমেট্রিক ডিভিশন। সেলফ রিনিউয়াল যেহেতু আমরা বলেছি যে এটা একটা সেল, যে সেল থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সেলে এটা কি করতে পারবে, সাপ্লাই দিতে পারবে, যে কোনো সেলে তারা চেঞ্জ হতে পারবে। তো সো অটোমেটিক্যালি তার রিনিউয়াল ক্যাপাসিটি মানে মাইটোসিস ডিভিশন, তার সংখ্যা বৃদ্ধি করার অ্যাবিলিটি তাকে থাকতে হবে। তো ন্যাচারাল কথাবার্তা, যে আপনাকে সাপ্লাই দিবে, আমি আপনাকে কিছু দিব, তো অবশ্যই আমার কাছে থাকতে হবে, সেটা মাল্টিপ্লাই করার ক্ষমতা আমার কাছে থাকতে হবে, নাহলে আমি নিঃস্ব হয়ে তো আমি আপনাকে দিব না। ঠিক আছে, এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে অ্যাসিমেট্রিক ডিভিশন। হোয়াট ইজ অ্যাসিমেট্রিক ডিভিশন? তো অ্যাসিমেট্রি মানে কি সেটা আমরা আগে বুঝি। তো অ্যাসিমেট্রি বুঝতে গেলে আগে আমাকে সিমেট্রি বুঝতে হবে। তো হোয়াট ইজ সিমেট্রি? আমরা সবাই জানি যে দুই পাশে সমান। মানুষ একটা সিমেট্রিক্যাল প্রাণী, ঠিক আছে, কিন্তু কি মানে কেন, যে এর যদি আমরা মাঝ বরাবর আমরা স্যাজিটাল একটা সেকশন যদি আমরা করি, তাহলে ডান পাশে যে অংশ আছে বাম পাশেও সেম অংশগুলা থাকবে। তো দিস ইজ কল্ড কি সিমেট্রিক্যাল, তাহলে দুই পাশেই সমান থাকবে। এখন এখানে আমরা বলেছি ডিভিশনটা কেমন হতে হবে, অ্যাসিমেট্রিক ডিভিশন, তারপরে সিমেট্রিক্যাল থাকবে না, দুই পাশে সমান জিনিস থাকবে না, আমার এই পাশে একটা হাত এই পাশেও একটা হাত, এটা থাকবে না, দেখা গেল এই পাশে হাত আছে এই পাশে হাত নাই, দিস ইজ অ্যাসিমেট্রিক। ঠিক আছে, তো এই অ্যাসিমেট্রিক ডিভিশনটার কথা যদি আমরা বলতে চাই তাহলে কিভাবে বুঝতে হবে? নর্মালি আমরা এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাইটোসিস সেল ডিভিশন যদি আমরা বলি, তো দিস ইজ এ সেল। ঠিক আছে, এই সেল মাইটোসিস ডিভিশনের মাধ্যমে এখানে দুইটা সেলে আপনার কি হবে, ভাগ হবে। ওকে, এরকম ভাবে ভাগ হবে। এরপরে যেটা হয় ফার্দার যখন ডিভিশন হবে তখন এই সেলও আপনার কি করবে, সেই রকম দুইটা ভাগে ভাগ হবে, মানে দুইটা সেল তৈরি করবে মাইটোসিসের মাধ্যমে, এও আপনার কি দুইটা নতুন সেল তৈরি করবে। ঠিক আছে, এবং সবগুলো সেলই এটার সাথে এটার বৈশিষ্ট্য সবকিছু মিল থাকবে, এই দুইটার সাথে এই চারটার বৈশিষ্ট্য অল আর সেম। দিস ইজ, এটাই তো আপনার হচ্ছে মাইটোসিসের মেইন বৈশিষ্ট্য আর কি। ঠিক আছে, ইকুয়েশনাল ডিভিশন বলা হচ্ছে আর কি। তো যাই হোক, তো এখন খেয়াল করে দেখেন, আমি যদি এখান থেকে আমি যদি একটা মিড লাইন কল্পনা করি, এটাকে যদি আমরা ডিমার্কেশন করা ট্রাই করি যে দিস ইজ আওয়ার মিড লাইন, তাহলে খেয়াল করে দেখেন যে এই লেভেলে এসে এ পাশে একটা সেল এ পাশে একটা সেল, তারপরের লেভেলে এসে এ পাশে দুইটা সেল এ পাশে দুইটা সেল, সো দিস ইজ সিমেট্রিক্যাল। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে যে স্টেম সেলে কি হবে না, সিমেট্রিক ডিভিশন হবে না। কোন ধরনের ডিভিশন হবে? অ্যাসিমেট্রিক। তার মানে দুই পাশে এরকম সমান থাকা যাবে না। কেন সমান থাকে না, বা এই সমান না থাকার সুবিধা কি, বা সিমেট্রিক্যাল ডিভিশন হলে কি অসুবিধা হতে পারতো, সেটা একটু খেয়াল করে দেখেন। নর্মালি যেটা হয়, স্টেম সেল, সাপোজ আপনার বডিতে 10টা স্টেম সেল আছে, এখন 10টা জায়গাতে কোনো প্রবলেম যদি তৈরি হয়, 10 জায়গাতে সেল যদি সাপ্লাই দিতে হয়, তাহলে এই 10টা সেল 10 জায়গাতে চলে গেলে কিন্তু আপনার একটা সময় গিয়ে স্টেম সেল কিন্তু কি হয়ে গেল, 0 হয়ে গেল। তারপরে 11 নম্বর প্রবলেমে গিয়ে আপনি তখন আর কি করতে পারবেন না, সেল কিন্তু আর সাপ্লাই দিতে পারবেন না। কারণ কি, 10টা সেল ছিল, 10 জায়গাতে ট্রমা হয়েছে, 10 জায়গাতে সেল নেক্রোসিস হয়েছে, বা 10 জায়গাতে সেল ড্যামেজ হয়েছে, সেই জায়গাগুলোতে 10টা সেল 10 জায়গাতে গিয়ে জায়গা দখল করে সেখানে রিপেয়ার করে ফেলেছে অলরেডি। তো আর তো আবার কোনো সেল নেই, তাহলে কি করতে হবে, থ্রু আউট দ্য লাইফ আপনাকে এই স্টেম সেল ধরে রাখতে হবে। স্টেম সেল ধরে রাখার সুবিধাটা কি, মানে কিভাবে ধরে রাখবো, প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে এই অ্যাসিমেট্রিক ডিভিশন। কিরকম খেয়াল করে দেখেন, এটা আমাদের একটা স্টেম সেল, মাইটোসিস ডিভিশন হলো, মাইটোসিস ডিভিশন হয়ে এই দুইটা স্টেম সেল তৈরি করলো। তো এই দুইটার বৈশিষ্ট্য অল আর সেম, এটা কিন্তু সেম। মাইটোসিস ডিভিশনের কারণে এর যে নেচার, এই সেলের যে নেচার মাতৃ সেলের নেচারের সাথে কি, মাদার সেলের সাথে একদম, দুইটা ডটার সেল, ওটা হচ্ছে মাদার সেল। তো এদের বৈশিষ্ট্য, মাদার সেলটা ডিভাইডেশন হয়ে দুইটা ডটার সেল তৈরি করলো, এবং দুইটার বৈশিষ্ট্য মাদার সেলের সাথে কিন্তু মানে কি করবে, রিজেম্বলেন্স থাকবে আর কি। ঠিক আছে, একই রকম থাকবে। তাহলে এই দুইটাকে আমরা কি বলতে পারি, স্টেম সেল বলতে পারি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে এর পরবর্তীতে এসে, পরবর্তী ডিভিশনের সময় এসে কি হবে, পরবর্তী ডিভিশনের সময় এসে দিস ডিভিশন আর হবে না, এই ডিভিশনটা হবে না। কারণ কি, এই সেলটা সে স্টেম সেল হিসেবে স্টোর থেকে যাবে, ও আর ডিভাইডেশন হবে না। এই সেলটা ডিভাইডেশন হয়ে হয়ে, ঠিক আছে, এই সেলটা আপনার ডিভাইডেশন হয়ে হয়ে এই যে এখান থেকে আবার আপনার সে দুইটা করবে, ঠিক আছে, এ আবার চারটা, মানে আরো দুইটা করবে, চারটা,
ঠিক আছে, এরা আবার ভাগ হতে হতে এরাই আপনার সেল বাড়াবে, এরাই সেল বাড়ায়, যেখানে ড্যামেজ ছিল সেই জায়গা থেকে এরা সেল কি করবে আপনার ডিপ্লয় করবে, সাপ্লাই দিবে। আর এ আর ডিভাইডেশন হবে না, এ জাস্ট কি হলো তার স্টেম সেল হিসেবে সে জায়গা দখল করে উপরে থেকে গেল। তার মানে কি হলো, আমার স্টেম সেল নষ্ট হলো না, স্টেম সেলের সংখ্যা ঠিক থাকলো, আর এদিকে কি হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আর একটা অন্য একটা সেল ডিভাইডেশন হয়ে 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 আমার যতটুকু প্রয়োজন সেই জায়গাগুলোতে সেল ডিপ্লয় দেওয়া শুরু করলো। তাহলে খেয়াল করে দেখেন যে আমার এই যে মিড লাইন আমরা বলেছিলাম, মিড লাইনের এই পাশে ডিভাইডেশন হচ্ছে, এই পর্যন্ত সিমেট্রি আছে, ফার্স্ট স্টেজ পর্যন্ত ফার্স্ট ডিভিশন আর কি, ফার্স্ট ডিভিশন পর্যন্ত আমাদের কি আছে, সিমেট্রি আছে। এরপরে দেখেন এই পাশে আমাদের নাই, এই পাশে আছে শুধুমাত্র। সো দিস ইজ কি, এখানে কোনো সিমেট্রি, এক পাশে আছে এক পাশে নেই, সো দিস ইজ অ্যাসিমেট্রিক্যাল। এই ডিভাইডেশন হতে মানে হওয়াটাকেই বলা হচ্ছে অ্যাসিমেট্রিক ডিভিশন। তাহলে সুবিধাটা কি হলো, অ্যাসিমেট্রিক যদি সিমেট্রি হতো তাহলে এই পাশের সেলটাও কিন্তু এভাবে ভাগ ভাগ হতে হতে আসতো, এবং সবাই এসে কি করতো, সবাই এসে তার যেখানে প্রয়োজন, সাপোজ এখানে লাংয়ের কিছু প্যারেনকাইমাল সেল দরকার, তাহলে এই স্টেম সেলটা ডিভাইডেশন হয়ে লাংয়ের কিছু সেল তৈরি করছে। তো সবগুলো একটা স্টেম সেল থেকে দেখা গেলো 20টা সেল দরকার, 20টাই কিন্তু লাংয়ের সেল, একটা সেল থেকে 20টা লাংয়ের সেল তৈরি হয়ে যেত, কিন্তু এখানে মাদার সেলটা কিন্তু আর থাকতো না। তো এই ডিভাইডেশনের ফলে কি হচ্ছে, যে এখানে একটা মাদার সেল হিসেবে সে চলে গেল, মাদার সেল থেকে গেল, আর বাকি আরেকটা যে সেল, এই সেল থেকে ডিভাইডেশন হয়ে 20টা সেল তৈরি করে লাংয়ের প্যারেনকাইমাতে গিয়ে সাপ্লাই দিয়ে দিল। সো দিস ইজ দ্য অ্যাসিমেট্রিক ডিভিশন। এটা একটা সুবিধা হচ্ছে আমাদের স্টেম সেলের ক্ষেত্রে অ্যাসিমেট্রিক ডিভিশন থাকে। এরপরে দেখেন আমাদের টাইপস আছে স্টেম সেলের, দুই ধরনের স্টেম সেল আছে। একটা এই পেজে দেখেন এমব্রায়োনিক স্টেম সেল, পরের পেজে গিয়ে খেয়াল করে দেখেন আমাদের টিস্যু স্টেম সেল, যেটা এই দুইটা আছে। তো এমব্রায়োনিক স্টেম সেলের কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, ইম্পর্টেন্ট, ট্রিপল এসটা দিয়ে রাখেন, এই জিনিসগুলো একটু আপনাদেরকে পড়তে হবে। তো খেয়াল করে দেখেন এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, দে আর দ্য মোস্ট আনডিফারেন্সিয়েটেড সেল, তার মানে তারা আমাদের বডির একদম হাইলি রেপ্লিকেটিভ পোটেনশিয়ালিটি থাকে, যারা বিভিন্ন জায়গাতে তারা কি করতে পারে আপনার ডিফারেন্সিয়েট হয়ে নিজের মানে চেহারা পরিবর্তন করে অন্য জায়গাতে গিয়ে সে কি করতে পারে আপনার জায়গা দখল করতে পারে আর কি। দ্য মোস্ট আনডিফারেন্সিয়েটেড, দে আর প্রেজেন্ট ইন দ্য ইনার সেল মাস অফ দ্য ব্লাস্টোসিস্ট। খুবই খুবই ইম্পর্টেন্ট কথা, যে এই যে আনডিফারেন্সিয়েটেড মেজেনকাইমাল সেল বলি বা স্টেম সেল, শুধু মেজেনকাইমাল সেল না, যে কোনো ধরনের স্টেম সেল, এটা কোথায় থাকছে, এটা থাকছে হচ্ছে আমাদের ইনার সেল মাস অফ দ্য ব্লাস্টোসিস্ট। তো এমব্রায়োলজির কিছু কথাবার্তা চলে আসে আর কি। এমব্রায়োলজিতে আমরা যে আউটার সেল মাস, ইনার সেল মাস পাওয়া যায়, ইনার সেল মাসকে বলা হয় এমব্রায়োব্লাস্ট। তো এমব্রায়োব্লাস্ট বলার কারণ কি, এখান থেকে ব্লাস্ট সেল মানে কি ফর্মেটিভ সেল তৈরি করে, এমব্রায়োব্লাস্ট মানে এমব্রায়ো তৈরি করে যেটা। তো ইনার সেল মাসটাই হচ্ছে আপনার কি এমব্রায়োব্লাস্ট, মানে ইনার সেল মাস থেকে আমাদের এমব্রায়ো তৈরি হচ্ছে, মানে আমাদের বডি তৈরি হচ্ছে, আপনি আমি তৈরি হচ্ছে, ঠিক আছে। সো তাহলে এই স্টেম সেল কোথায় থাকবে, ইনার সেল মাসে থাকবে, কারণ আউটার সেল মাস তো আর এমব্রায়ো তৈরি করছে না, ঠিক আছে, ওকে। তারপরে ওই যে ক্যান গিভস রাইজ টু এভরি সেল অফ দ্য বডি অ্যান্ড দাজ সেড টু বি টোটিপোটেন্ট, এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে একটু মনে রাখতে হবে আপনাদের। পরের পেজে চলে যান, পরের পেজে টিস্যু স্টেম সেল রয়েছে, এটা নিয়ে আমাদের তেমন খুব বেশি পড়াশোনার প্রয়োজন হয় না। একটা পেজ উল্টান, একটা পেজ উল্টায় 6 নাম্বার পেজে চলে আসেন আপনারা, সেটা হচ্ছে আপনাদের সেল সাইকেল। হ্যাঁ, তার আগে আমাদের যেহেতু আজকের টপিক নিওপ্লাসিয়া, সো নিওপ্লাসিয়া ডেফিনেশনটা দিয়ে আমরা একটু শুরু করি, সেটা আমরা একটু পরে যাচ্ছি আর কি। এই সেল সাইকেল থেকে আপনার 22 একটা প্রশ্ন আসছে। তো যাই হোক, নিওপ্লাসিয়া নিয়ে যদি আমরা একটু বলি, নিও মানে দেখেন দুইটা ওয়ার্ড থেকে আসছে, নিও মানে হচ্ছে নিউ, প্লেশিয়া মানে হচ্ছে গ্রোথ। তাহলে নিওপ্লাসিয়ার অর্থ হচ্ছে কি, যে নিউ গ্রোথ, যেখানে নিউ গ্রোথ সেটাই হচ্ছে কি আমাদের নিওপ্লেশিয়া। এখন আসলে এই বডিতে তো আমাদের অনেক ধরনের গ্রোথ হচ্ছে, নতুন গ্রোথ হচ্ছে, প্রত্যেকটা গ্রোথই নিওপ্লেশিয়া কিনা, না, প্রত্যেকটা গ্রোথ নতুন গ্রোথ যেটা, সেটাকে আমরা নিওপ্লেশিয়া বলবো না। তো নিওপ্লেশিয়া বলতে গেলে এই নিউ গ্রোথের সাথে নিউ গ্রোথের কিছু প্যাটার্ন থাকতে হবে, কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, সেটাই। তো সেটার একটা ডেফিনেশন আছে, উইলস ডেফিনেশন বলা হয় আর কি। এই ডেফিনেশনটা আমরা সবাই কম বেশি জানি, আমরা যখন আন্ডার গ্রাজুয়েশনে পড়াশোনা করেছি আমরা, তখন এই নিওপ্লাসিয়ার যে আইটেম ফার্স্ট কোশ্চেন ছিল এটা, এবং এই ডেফিনেশন বলতে পারলে অন্তত আইটেমটা ক্লিয়ার হওয়ার একটা চান্স থাকতো আর কি। তো সেই ডেফিনেশন তখন খুব কষ্ট করে আমরা মুখস্থ করেছি। এখন দেখি আমাদের এই জিনিসটা লাগবে, এবং আমার থ্রু আউট দ্য লেকচার, থ্রু আউট দ্য আমাদের নিওপ্লাসিয়া, এই একটা জিনিসের ইনফরমেশনটুকু লাগবে। খেয়াল করে দেখেন যে নিওপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল মাস অফ টিস্যু। কোন ধরনের মাস, অ্যাবনর্মাল মাস। মাস মানে কি একটা গ্রোথ, একটা লাম, তাই তো, সেটা আমরা বলছি। তো সেটা কেমন, সেটা হচ্ছে অ্যাবনর্মাল। এক নাম্বার কথা হচ্ছে তাহলে গ্রোথ, নিউ গ্রোথ হলেই সেটাকে আমরা নিওপ্লাসিয়া বলবো না। কখন বলবো, তখন আমরা বলবো যখন সেটা কি অ্যাবনর্মাল হবে। ওকে, এক নাম্বার পয়েন্ট পেলাম আমরা, অ্যাবনর্মাল। দ্য গ্রোথ অফ হুইচ এক্সিডস, গ্রোথটা কেমন থাকবে আপনার, বেশি থাকবে। হ্যাঁ, নিউ গ্রোথ যেহেতু, এটা গ্রোথটা কেমন থাকবে, বেশি থাকবে। অ্যান্ড ইজ আনকোঅর্ডিনেটেড উইথ দ্যাট অফ নর্মাল টিস্যু, তার মানে আশেপাশে যে নর্মাল টিস্যু আছে, নর্মাল টিস্যু চাইতে গ্রোথ বেশি হবে, এবং কোনো কোঅর্ডিনেশন থাকবে না, আনকোঅর্ডিনেটেড। সে কারোর কথা শুনবে না, কারোর মতো করে গ্রোথ হবে না, সে কেমন গ্রোথ হবে, আনকোঅর্ডিনেটেড গ্রোথ। তাহলে এক নাম্বার পেলাম অ্যাবনর্মাল গ্রোথ, দুই নাম্বার কথা পাচ্ছি আমরা আনকোঅর্ডিনেটেড গ্রোথ। তারপরে হচ্ছে অ্যান্ড পারসিস্ট ইন দ্য সেম এক্সেসিভ ম্যানার, এটা পারসিস্ট করবে সেম এক্সেসিভ ম্যানার আফটার সিজেশন অফ দ্য স্টিমুলি হুইচ ইভোক দ্য চেঞ্জ, যে স্টিমুলেশনের কারণে
এই চেঞ্জটা হচ্ছে, অ্যাবনর্মাল গ্রোথটা হচ্ছে, সেটা স্টিমুলেশন সরাই ফেলার পরেও, সাপোজ আমি একজনকে গুতা দিয়েছি, গুতা দেওয়ার কারণে সে পড়াশোনা শুরু করেছে, ঠিক আছে? এখন জিনিসটা অনেক সময় এরকম হয়ে যায় না যে আমি যতক্ষণ গুতা বসে ততক্ষণ পড়বে, আবার অনেকে আছে যারা যে একবার গুতা দিলাম পড়তে বসলো, সে তার পড়াশোনাটা নিজের মতো করে কমপ্লিট করে উঠে আসলো, ঠিক আছে? তো এই জিনিসটা হবে এরকম যে একবার আমি গুতা দিব, এরপরে আমি আর গুতা দিই আর না দিই, সে তার মতো করে তার গ্রোথটা চালাতে থাকবে। দিস ইজ কল্ড পারসিস্টেন্স। তাহলে কয়েকটা কথা পেলাম আমরা। এক নম্বর হচ্ছে অ্যাবনর্মাল মাস, দুই নম্বর হচ্ছে আনকোঅর্ডিনেশন গ্রোথ, তারপর আমরা পেয়েছি পারসিস্টেন্ট, যে এই গ্রোথটা কি থাকবে আপনার, পারসিস্ট থাকবে, তাই তো? আর আরেকটা কথা এখান থেকে একটু আমাদের জানা প্রয়োজন, যে ম্যানার আফটার সিজেশন অফ দ্য স্টিমুলি হুইচ ইভোক দ্য চেঞ্জ, সো দেয়ার মাস্ট বি এ স্টিমুলেশন, একটা স্টিমুলেশন থাকতে হবে যেটা কি করবে, এই যে গ্রোথটা শুরু করবে। তার মানে এই গ্রোথটা শুরু হবে কিসের জন্য, একটা স্টিমুলেশনের জন্য, একটা স্টিমুলেশন থাকবে। তাহলে তিন চারটা কথা পেলাম। এক নম্বর হচ্ছে অ্যাবনর্মাল মাস, দুই নম্বরে পেলাম হচ্ছে আমাদের আনকোঅর্ডিনেশন বা আনকোঅর্ডিনেটেড গ্রোথ, তিন নম্বরে পেলাম হচ্ছে পারসিস্টেন্স, আর চার নম্বরে পেলাম হচ্ছে একটা স্টিমুলেশন। এই চারটা পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনি নিওপ্লাসিয়ার মোটামুটি ম্যাক্সিমাম জিনিসটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এই যে গ্রোথ হচ্ছে, হ্যাঁ, যে সেল সাইকেল আমরা বলছিলাম, এটা কেন, এই কথাটা আমরা আরো মানে ডেফিনেশনটা শুরুতে নিয়ে আসলাম, কারণ কি খেয়াল করি, এই যে গ্রোথ, বডিতে গ্রোথ হয় হচ্ছে আপনার নর্মালি দুইটা প্যাটার্ন। একটা হচ্ছে যে আপনার সেল কাউন্ট ঠিক থাকবে, শুধু সেলগুলো বড় হয়, দ্যাট ইজ হাইপারট্রফি, ঠিক আছে? মাসেল হাইপারট্রফি হচ্ছে যা ছিল তার থেকে সাইজে বড় হচ্ছে, বাট কি সেল নাম্বার বাড়ছে না, দিস ইজ কল্ড হাইপারট্রফি। আর হাইপারট্রফি বাদে যেখানে যত গ্রোথই হোক না কেন, সেখানে অবশ্যই কি হতে হবে, আপনার সেল ডিভিশন হতে হবে, সেল ডিভিশন। সো এই যে আমরা নিওপ্লাসিয়া বলছি, এই নিওপ্লাসিয়া বলেন, মেটাপ্লাসিয়া বলেন, হাইপারপ্লাসিয়া বলেন, যেটাই বলেন, সেখানে কি হতে হবে, আমাদের সেল ডিভিশন হতে হবে। তো সেল ডিভিশন হতে গেলে অবশ্যই আমাকে কোথায় যেতে হবে, সেল সাইকেলে যেতে হবে। তাহলে আমাদের পরের কথাটা দেখেন, দিস ইজ সেল সাইকেল, এটা একটা ডায়াগ্রামেটিক ভিউ। তো সেল সাইকেলের স্টেজ হচ্ছে বেসিক্যালি আমরা বলি হচ্ছে দুইটা, একটাকে আমরা বলি হচ্ছে, সবাই আমরা জানি, একটু মনে করার চেষ্টা করি, তার মধ্যে আমি লিখে ফেলি, হ্যাঁ, ইন্টারফেজ, দুই নম্বরে হচ্ছে সেল ডিভিশন ফেজ, বা এখানে আমরা যেহেতু মাইটোসিস নিয়ে কথা বলবো, বেসিক্যালি মাইটোসিসটাই লিখলাম আমরা আর কি, ঠিক আছে? সো একটা হচ্ছে ইন্টারফেজ, প্রস্তুতি পর্যায়ে, আপনি কোথাও যাবেন তার আগে কতক্ষণ ধরে সাজুগুজু করছেন, দিস ইজ কল্ড ইন্টারফেজ। মানে আপনি সেল ডিভিশনে যাবেন তার আগে সাজুগুজু করছেন আপনি, দিস ইজ ইন্টারফেজ। এরপরে হচ্ছে আপনি বেড়াতে গেলেন বা সেল ডিভিশন হচ্ছে, দিস ইজ কল্ড মাইটোসিস। তাহলে ফার্স্ট স্টেজ কোনটা, ইন্টারফেজ, এবং সবচেয়ে বড় স্টেজ এটা। আর দুই নাম্বার স্টেজ হচ্ছে আমাদের মাইটোসিস, সেটা। এখন দেখেন এখানে আমরা এই যে অংশটুকুকে ভাগ করেছি, দিস ইজ কল্ড এম বা সেল ডিভিশন, মানে মাইটোসিস। আর বাকি অংশটুকু, টোটাল অংশটুকু হচ্ছে আমাদের সেল ডিভিশন, সরি ইন্টারফেজ। ইন্টারফেজে অ্যারাউন্ড 90% সময়, একটা সেল সাইকেলের 90% সময় থাকে হচ্ছে ইন্টারফেজ, মানে সাজাগুজা পর্যায়ে, প্রস্তুতি পর্যায়ে, সেখানে আমাদের কতটুকু টাইম লাগবে, 90%। আর এই যে মাইটোসিস, মাইটোসিসে লাগে হচ্ছে অনলি 10% টাইম। তার মানে দেখেন, সেল ডিভিশন হতে গেলে তার প্রিপারেশন পর্যায়টাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের ক্ষেত্রেও এই যে লেকচারটা শুনবেন, দেখা গেল 3 দিন 4 দিন 5 দিন ধরে পড়াশোনা করছেন, তারপরে এসে আধা ঘন্টার একটা পরীক্ষা দিবেন কোচিং এ, ঠিক আছে? অনলাইনে হলে অনলাইনে পরীক্ষা দিবেন আর কি। 5 দিনের প্রিপারেশন, পরীক্ষা কতটুকু, আসল জিনিস কতটুকু, এই আধা ঘন্টার একটা পরীক্ষার জন্য আপনি 5 দিনের প্রিপারেশন নিচ্ছেন। বা আমি যদি ফাইনালের কথাও যদি বলি, ফাইনালি 2 ঘন্টা পরীক্ষা দিবেন, সেটার জন্য আপনাকে পড়াশোনা করতে হচ্ছে প্রায় 1 বছর পড়াশোনা করতে হচ্ছে। সো প্রস্তুতি পর্যায়টাই বেশি, কাজের সময় অল্প। ওকে, তাহলে এই যে আমরা বলছি ইন্টারফেজ, ইন্টারফেজে দেখেন আবার কতগুলো ভাগ আছে, কতগুলো ভাগ কি কি, একটা বলছি আমরা G1, দেন আমরা বলছি হচ্ছে S, তারপরে আমরা বলছি হচ্ছে G2, তিনটা স্টেজ। তাহলে ইন্টারফেজের আমাদের ফেজ কয়টা থাকবে, একটা থাকবে হচ্ছে G1, দেন থাকবে হচ্ছে S, তারপরে থাকবে হচ্ছে আমাদের G2। G1 মিনস হচ্ছে, G মিনস হচ্ছে আপনাদের গ্যাপ, ঠিক আছে? তাহলে গ্যাপ 1, আর একটা হচ্ছে আমাদের গ্যাপ 2। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আমরা সাজাই, তাহলে কিভাবে দাঁড়ায় জিনিসটা, G1, দেন হচ্ছে S, তারপরে হচ্ছে G2, তাহলে ইন্টারফেজ শেষ হয়ে গেল। এরপরে হবে হচ্ছে আমাদের মাইটোসিস বা সেল ডিভিশন, সিডি যদি আমরা সংক্ষেপে লিখি সিডি। তাহলে খেয়াল করে দেখেন, ঠিক আছে? ইন্টারফেজে তিনটা ভাগ, G1, S, G2, তারপরে মাইটোসিস। ওকে, আমরা একটু সামনের দিকে চলে যাই, যদি এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন, সেল সাইকেলের এই জিনিসটা। তাহলে এই যে আমাদের এখান থেকে শুরু করে এই G2 পর্যন্ত, মানে এই যে এই পর্যন্ত যেটা, এটাকে আমরা বলছি হচ্ছে ইন্টারফেজ। তাহলে এই ইন্টারফেজে কি কি হচ্ছে দেখেন। তো ইন্টারফেজে আমরা তিনটা ভাগ বললাম, ফার্স্ট হচ্ছে G1, আর একটা হচ্ছে G2, মাঝখানে হচ্ছে S। তো এই দুইটাকে আমরা কি বলেছি, গ্যাপ স্টেজ, তাই না? এই দুইটাকে আমরা বলেছি গ্যাপ। তার মানে কি দেখেন, খেয়াল করে, S এর আগে একটা গ্যাপ আছে, মাইটোসিস বা সেল ডিভিশন, তার আগে হচ্ছে আরেকটা গ্যাপ আছে। তার মানে কি হচ্ছে যে এখানে তাহলে মাইটোসিস বা সেল ডিভিশন হচ্ছে, এই যে সেল ডিভিশন অকার্স। সেল ডিভিশন হতে গেলে আমার যা যা দরকার, কিছু জিনিসপত্র তো আমার দরকার, আমি একটা সেলকে ভেঙে 2 ভাগে ভাগ করব। তো সেটা করতে গেলে যে যে জিনিস দরকার, সেই জিনিসগুলো তৈরি হবে কোথায়, সেই জিনিসগুলো তৈরি হবে হচ্ছে
G2 ফেজে, মানে গ্যাপ 2 ফেজে। ঠিক একইভাবে S ফেজে কি হচ্ছে দেখেন, ডিএনএ রেপ্লিকেশন অ্যান্ড সিনথেসিস। ডিএনএটা রেপ্লিকেশন হচ্ছে, তৈরি হচ্ছে, সিনথেসিস হচ্ছে। তো এই ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে, সিনথেসিস হতে গেলে অনেক রিয়াকশন হবে, সেই রিয়াকশনে অনেক কাঁচামাল প্রয়োজন হবে, অনেক এনজাইম প্রয়োজন হবে। যা যা প্রয়োজন হবে সেই জিনিসগুলো কোথায় পাবো আমরা, কোথায় তৈরি হবে, কোথায় সাপ্লাই পাবো, G1 পাবো। তার মানে তাহলে এখানে ডিএনএ তৈরি হবে, ডিএনএ তৈরির জন্য আমার যা যা প্রয়োজন সবগুলা কোথায় তৈরি হবে, G1 ফেজে তৈরি হবে। তাহলে খেয়াল করে দেখেন, ইনিশিয়াল গ্রোথ অ্যান্ড প্রিপারেশন স্টেজ। ইনিশিয়াল গ্রোথ তার মানে কি, মানে মাইটোসিস ডিভিশনের আগে আমাদের হচ্ছে কি ডিএনএ রিপ্লিকেশন হবে। ডিএনএ রিপ্লিকেশনের জন্য যা যা দরকার প্রিপারেশন, সেই প্রিপারেশনটা হবে কোথায়, G1 এ। ঠিক আছে, একইভাবে তাহলে G1 এ আমার জিনিসপত্র রেডি হয়ে গেল, এসে কি হলো, তাহলে সে ডিএনএ সিনথেসিস করলো, ডিএনএ রেপ্লিকেশন হলো। ঠিক আছে, এরপরে ডিএনএ রেপ্লিকেশন হয়ে যাওয়ার পরে তাহলে যখন ডিএনএ দুই ভাগে ভাগ হয়ে গেল, এবার সেলটা ডিভিশন হতে পারবে। তো সেল ডিভিশন হতে গেলে এবার এখানে কিছু কিছু প্রয়োজন, সেই জিনিসগুলো কোথায় তৈরি হবে, G2 তে তৈরি হবে। G2 তে তৈরি হয়ে গেল, এই যে ফাইনাল প্রিপারেশন ফর দ্য মাইটোসিস। হ্যাঁ, এরপরে সেটা কোথায় চলে যায়, মাইটোসিসে চলে যায়। আপনাদের শিটে চলে যান, আপনাদের শিটে খেয়াল করে দেখেন এই কতগুলো আছে। G1 দেখেন আলাদা একটা নাম বলা আছে প্রি সিনথেসিস ফেজ, তারপরে এসে বলা হচ্ছে ডিএনএ সিনথেসিস, মানে সিনথেসিসের আগের অবস্থা, প্রি সিনথেসিস ফেজ। এরপরে G2 তে দেখেন এটা কি ডিএনএ সিনথেসিসের পরে না, তো পোস্ট ডিএনএ সিনথেসিস ফেজ আর কি। ঠিক আছে, এরকম কথা বলা আছে। তো G1 ফেজে কি কি হচ্ছে একটু খেয়াল করে দেখেন, যে ডটার সেল, অনেকগুলো কথা আছে দেখেন, পড়েন। প্রথম লাইনে লাস্টের দিকে বলা আছে যে সেল প্রিপেয়ার্স টু ডুপ্লিকেট ইটস ক্রোমোজোম। ঠিক আছে, দ্য ক্রোমোজোমস আনকয়েল অ্যান্ড ফর্ম ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিন কোথায় তৈরি হচ্ছে, G1 ফেজে তৈরি হচ্ছে। কারণ কি আমাদের ফার্স্টের মাইটোসিসের যে এই যে 5 ভাগে ভাগ করে দেখিয়েছিলাম আমরা এখানে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ, 5টা ভাগ। তো প্রোফেজের সবার আগে বৈশিষ্ট্য কি, যে ক্রোমোজোমগুলো খাটো মোটা হবে, ডিহাইড্রেশন হবে, এগুলা মানে আস্তে আস্তে আনকয়েলিং হবে। ঠিক আছে, এরকম কথাবার্তাগুলো ছিল। তো ওই কাজগুলো কখন শুরু হচ্ছে কোথায়, এই G1 থেকেই শুরু হয়ে যাচ্ছে, সেগুলো দিয়ে ডিএনএ গুলো রেপ্লিকেশন হচ্ছে, ডাবল হচ্ছে আর কি। হ্যাঁ, ওকে। এরপর এস ফেজে চলে যান, দেখেন এস ফেজে যেটা বললাম যে ডিএনএ রিপ্লিকেশন অফ ডিএনএ অকার্স ডিউরিং এস ফেজ। হ্যাঁ, এই লাইনটা একটু মার্ক করেন। ইন দি সিনথেটিক ফেজ অফ দ্য সেল সাইকেল হোয়েন জিনোম ইজ ডুপ্লিকেটেড, তার মানে এই জায়গাতে এসে জিনোম হচ্ছে কি ডাবল হয়ে যাচ্ছে, ডুপ্লিকেটেড হয়ে যাচ্ছে। G2 ফেজে গিয়ে খেয়াল করে দেখেন যে G2 ফেজ সেল প্রিপেয়ার টু ডিভাইড, the cell synthesizes RNA and proteins required for mitosis। ঠিক আছে, সো মাইটোসিসের জন্য যা যা দরকার সব কথা হচ্ছে G2 তে হচ্ছে। পরের পেজে চলে আসেন, দেখেন এস ফেজ কি কি হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডাবলিং অফ ক্রোমোজোম হচ্ছে, প্রোডিউস সিস্টার ক্রোমাটিডস হচ্ছে। ঠিক আছে, এই লাইনগুলো একটু মার্ক করেন, পড়ে রাখতে হবে এগুলো। তারপর হচ্ছে এম ফেজে দেখেন নিউক্লিয়াস ডিভাইডেশন হচ্ছে, ক্রোমোজোম ডিভাইডেশন হচ্ছে। ফাংশনাল ফেজ, তাহলে দুই জায়গাতে কাজ হচ্ছে, দেখেন এখানে যে ডিএনএ সিনথেসিস হচ্ছে, দিস ইজ এস ফেজ, আর একটা হচ্ছে এম ফেজ বা মাইটোসিস ফেজ। এই দুই জায়গাতে ফাংশনাল স্টেজ। প্রিপারেটরি স্টেজ কি কি, দুইটা গ্যাপ, তাহলে G1 হচ্ছে একটা প্রিপারেটরি স্টেজ, G2 হচ্ছে আর একটা প্রিপারেটরি স্টেজ। এই হচ্ছে আমাদের সেল সাইকেল। সেল সাইকেলটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। MS 22-এ প্রশ্ন আসছে, একটু ইনফিনিটি স্টেজ দিয়ে রাখেন। এই কথাগুলোই পড়বো আমরা এখান থেকে। এরপরে আরেকটা যেটা আমাদের এই সেল ডিভিশনের উপরে ডিপেন্ড করে সেলগুলোকে কয়েক ভাগে ভাগ করা আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আপনারা ট্রিপল এসটা দিয়ে রাখেন। রিসেন্টলি এখান থেকে প্রশ্ন আসে না, লাস্ট 2017-তে একটা প্রশ্ন আসছে, এটাকে একটা ট্রিপল স্টার টপিক হিসেবে বিবেচনা করবেন। সো ডিফারেন্ট টাইপস অফ সেল, ঠিক আছে, হুইচ টাইপ অফ সেল ইজ বিং ডিসক্রাইব, মানে কোনটা আমরা আলোচনা করবো। এই 3টা সেল দেখিয়েছি আমরা, কার উপরে ডিপেন্ড করে, এটা হচ্ছে সেল ডিভিশনের উপরে ডিপেন্ড করে। সেল ডিভিশন হচ্ছে কি হচ্ছে না, এটার উপরে ডিপেন্ড করে 3 ভাগে ভাগ করেছে। 1 নাম্বার হচ্ছে দেখেন ল্যাবাইল সেল। ল্যাবাইলের বাংলা আমরা কি বলতে পারি, এটা হচ্ছে ল্যাবাইল মানে যার কোনো কি বলে আর কি স্টেবিলিটি নাই, যে চেঞ্জিং, কনস্ট্যান্টলি চেঞ্জিং। তার মানে কি, যে এই সেলটা সাপোজ একটা সেল আছে, এখানে স্টেবল না, এই ডিভাইডেশন হবে, তারপরে দুইটা আবার ডিভাইডেশন, আবার ডিভাইডেশন, আবার মানে কন্টিনিউয়াসলি ডিভাইডেশন যেখানে হবে, দিস ইজ কল্ড ল্যাবাইল সেল। দেখেন দিস সেলস আর র্যাপিডলি ডিভাইডিং অ্যান্ড আর ফাউন্ডেড ইন টিস্যু উইথ হাই টার্নওভার রেটস সাচ এজ দ্য স্কিন অ্যান্ড দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। মানে যে জায়গাতে হাইলি মানে সেলগুলো আপনার হচ্ছে টার্নওভার হবে, যেমন যে কোনো মিউকোসার সেলগুলো কি এক্সফোলিয়েশন হয়, হ্যাঁ, ন্যাচারালি এক্সফোলিয়েশন হয়। তো এই জায়গাতে তাহলে কি প্রচুর পরিমাণে সেল এখানে জেনারেট হতে হয়, একটা সময় সেলগুলো ম্যাচিউর হয়ে এক্সফোলিয়েশন হয়, নতুন করে সেল আসতে হয়। তো দিস ইজ কল্ড ল্যাবাইল সেল, কন্টিনিউয়াসলি ডিভাইডেড, সব সময় যারা ডিভাইডিং হবে, দিস ইজ কল্ড ল্যাবাইল সেল। এরপরে দেখেন এখানে আমরা যদি 2 নম্বরে আসি, দিস ইজ কল্ড স্টেবল সেল। স্টেবল সেল কি, দিজ সেলস হ্যাভ এ লো লেভেল অফ রেপ্লিকেশন বাট ক্যান ডিভাইড ইন রেসপন্স টু ইনজুরি ফাউন্ড ইন টিস্যু লাইক লিভার। ঠিক আছে, এটা কি বলেছে, যে এরা হচ্ছে রেপ্লিকেশন পটেনশিয়াল, এরাও ডিভাইডেশন হতে পারে, ডিভাইডেশন করতে পারে, কিন্তু খুব রেটটা হচ্ছে কি খুব লো। কখন হতে পারে, ইন রেসপন্স টু ইনজুরি, মানে সে ঘুমিয়ে আছে, তাকে যদি কেউ গুতা দেয়,
ঠিক আছে, তাকে ইনজুরি করে দিল, তাহলে ওই ড্যামেজটা কারেকশন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সে ডিভাইডেশন হবে, তারপর আবার ঠান্ডা হয়ে যাবে, আবার আবার ঘুমিয়ে যাবে সে। কিরকম, সাপোজ আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথা শুনেছি, যেমন আমার বডির সাথে সাপোজ আরেকজনের ম্যাচিং হলো সবকিছু মার্কারগুলা, আমি এখন লিভার ট্রান্সপ্লান্ট করবো, আমার টোটাল লিভারটা তো আমি দিয়ে দিব না, আমার লিভারের একটা পোর্শন আমি তাকে দেবো, সাপোজ 1/3, আমার লিভারে যতটুকু আছে 1/3 আমি আরেকজনকে দিলাম। এখন যেটা হবে, তাহলে আমার এই 1/3, সাপোজ আমার 3 কেজি লিভার ছিল, লিভারের ওজন 1 কেজি আমি একজনকে দিয়ে দিলাম, তাহলে আমার 2 কেজি আছে, আমি কি সারা জীবন এখন এই 2 কেজি নিয়ে চলবো? নো, আমার এই 3 কেজি লিভারটা, কারণ এখানে ট্রমা হলো, এই লিভারের সেলগুলো ডিভাইডেশন হয়ে 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 কি হবে, এটাকে 3 কেজি বানিয়ে ফেলবে। আবার একদম 3 কেজি হয়ে যাওয়ার পরে, মানে বডির নিড অনুযায়ী 3 কেজি, সাপোজ 3 কেজিতে আমার আবার হয়ে গেল, তো 3 কেজি পর্যন্ত যাওয়ার পরে সে আর ডিভাইডেশন হবে না, আবার সে ঘুমিয়ে যাবে। ঠিক আছে, যাকে দিলাম তার ওখানে ওইটা গ্রাফটা যদি টেক করার পরে, তাহলে ও আবার কি করবে, আপনার ডিভাইডেশন হয়ে হয়ে মোটামুটি ওর বডির চাহিদা যদি 2 কেজি হয়, তাহলে ওই 2 কেজি পর্যন্ত যাবে, তারপরে সে আর কি হবে, আর ডিভাইডেশন হবে, আবার ঘুমিয়ে যাবে। তো এই টাইপের সেলগুলো একটু খেয়াল করে দেখেন, স্টেবল সেল। তো এরাও যেহেতু সেল ডিভিশন হচ্ছে, তো তার মানে এরা হচ্ছে কি, এরা সেল সাইকেলে ঢুকবে, কিন্তু এরা তো ন্যাচারালি তো আর সেল সাইকেলে ঢুকে না, কারণ সেল সাইকেলে ঢুকলেই তো এই যে আমরা আগের ইসে যদি যাই, আমরা এখানে দেখিয়েছিলাম হয়তো, এই যে এখানে খেয়াল করে দেখেন, G1S G2M, একটা সেল যদি এই G1 এ ঢুকে, সে কিন্তু G1 থেকে এস এ যাবে, G2 তে যাবে, মাইটোসিসে যাবে, আবার এই মাইটোসিসে যে 2টা সেল তৈরি হলো, সে কিন্তু আবার G1 এ, মানে G1 এ যাওয়া মানেই সেল ডিভিশন হবে। তাহলে কিভাবে হচ্ছে, সে কোথায় থাকবে, সে থাকে হচ্ছে আমাদের এই যে সেল সাইকেল আমরা বললাম, ঠিক আছে, এই সেল সাইকেলে G1 এর পরে G0 একটা স্টেজ থাকে, ঠিক আছে, তার কোনো কাজ নেই। জিরো মানে কি, মানে জিরো মানে জিরো, তার কোনো এখানে কাজ হচ্ছে কি জিরো, সে ঘুমন্ত অবস্থায় থাকে। তো কিছু কিছু সেল, যেমন এই সেলটা দেখেন যে একটা সেল ডিভাইডেশন হয়ে যে 2টা সেল হলো, 2টা সেলের একটা সেল আবার জীবনে ঢুকলো, আবার হচ্ছে নতুন করে মাইটোসিসে আবার 2টা হলো, এটা দেখাচ্ছে। কিন্তু কিছু কিছু, যেমন এই সেলটাই সাপোজ এখান থেকে 2টা হলো, এই সেলটা কোথায় চলে গেল, কথার কথা এটা দিয়ে বুঝাচ্ছি আমি, যে সে G0 স্টেজে চলে গেল, তার মানে কি সে ঘুমিয়ে আছে, সে আর ডিভাইডেশন হবে না। এরকম ট্রমা হলো যে লিভারে ট্রমা হয়ে গেল, তখন এই G0 স্টেজ থেকে সে কোথায় ঢুকবে, G1 এ ঢুকবে। G1 এ ঢুকা মানেই তো এবার G1 থেকে এস থেকে G2 থেকে মাইটোসিস, 2টা সেল তৈরি হবে। ঠিক আছে, তো ন্যাচারালি এই যে আমাদের পরের সেলটা আমরা কি বলছি, স্টেবল সেল। স্টেবল সেল কোথায় থাকে, স্টেবল সেল থাকে G0 স্টেজে। G0 থেকে সে কোথায় ঢুকে, G1 এ ঢুকে, তারপরে আপনার হচ্ছে এস এ যায়, এস থেকে আমাদের G2 থেকে আমাদের সেল ডিভিশন মাইটোসিস, সেখানে যায়, সেল আবার রেপ্লিকেশন হচ্ছে আর কি। তো এরকম উদাহরণ কি কি আছে আমাদের, লিভার একটা হতে পারে, প্যানক্রিয়াস একটা হতে পারে, কিডনি একটা হতে পারে, ঠিক আছে, এই 3টা সেল মোটামুটি আমরা স্টেবল সেল বলি। তাহলে বাকি থাকলো একটাই, দিস ইজ পার্মানেন্ট সেল, মানে স্থায়ী। একে আপনি যা দেখেছেন 5 বছর আগে, 10 বছর পরে সে তাই থাকবে, এর কোনো ডিভাইডেশন হবে না। ঠিক আছে, দেখেন কি বলছে, দিস সেলস ডু নট ডিভাইড আফটার ম্যাচুরেশন অ্যান্ড আর ফাউন্ড ইন দ্য টিস্যু লাইক দ্য হার্ট অ্যান্ড দ্য ব্রেইন। তাহলে কি হচ্ছে যে ম্যাচুরেশনের পরে এরা আর কোনোভাবেই কোনো কি হবে না, ডিভাইডেশন হবে না। উদাহরণ কয়টা দিয়েছি আমরা, 2টা, একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল বা হার্ট, আরটা হচ্ছে ব্রেইন, নিউরন। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, কার্ডিয়াক মাসেল আমরা বলতে পারি নিউরন, ঠিক আছে, আমরা একটা বলতে পারি হচ্ছে স্কেলেটাল মাসেল। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমাদের কি স্টেবল সেল, পার্মানেন্ট সেল। এই 3টা হচ্ছে আমাদের কি পার্মানেন্ট সেল। স্টেবল সেল কয়টা, স্টেবল সেলও আমাদের 3টা বলেছি, 1 নম্বরে হচ্ছে লিভার, 2 নম্বরে প্যানক্রিয়াস, 3 নম্বরে হচ্ছে কিডনি। আর বাকি যত সেল আছে সবগুলো হচ্ছে কেমন, তাহলে আমাদের ল্যাবয়েল সেল। এটাকেও ট্রিপল এস একটা টপিক আমাদের সেলের আর কি। ওকে ফাইন, এরপরে আপনাদের সেটা চলে আসেন, ডেফিনেশন অফ নিওপ্লাজম। এটা তো আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? 4টা জিনিস পেয়েছিলাম আমরা, একটু ব্যাকে গিয়ে যদি দেখে আসি 4টা জিনিস কি কি পেয়েছিলাম আমরা। ঠিক আছে, দেখেন 1 নম্বরে পেয়েছিলাম অ্যাবনর্মাল গ্রোথ, 2 নম্বরে পেয়েছিলাম আমরা আনকোঅর্ডিনেশন গ্রোথ, তারপরে হচ্ছে এটা গ্রোথটা পারসিস্ট হবে, আর 4 নম্বরে হচ্ছে একটা স্টিমুলেশন লাগবে, তাই তো? আমরা এবার চলে যাই আমাদের আসল জায়গাতে। ওকে, আচ্ছা, এই যে রিগার্ডিং পার্মানেন্ট সেলস অফ টিস্যু, হুইচ ওয়ান ইজ ট্রু, পার্মানেন্ট যে সেলগুলোর সাথে কোনটা ট্রু, হ্যাভ এ হাই লেভেল অফ রেপ্লিকেশন, হয় না, ঠিক আছে, তারপরে প্রলিফারেট থ্রু আউট দ্য লাইফ, তাও তো হয় না, রিপেয়ার্ড বাই স্কার ফরমেশন, হয় কি না দেখেন, এন্টার ইনটু দ্য এস ফেজ অফ দ্য সেল সাইকেল, তারপর দেখেন কন্টিনিউয়াসলি ডিভাইডিং সেল, এস ফেজ বলেন, G1 বলেন, G2 বলেন, কোনো ফেজেই তো সে ঢুকে না, কন্টিনিউয়াসলি ডিভাইডিং কোনোটাই হয় না, তাহলে একটাই জিনিস হচ্ছে রিপেয়ার বাই দ্য স্কার ফরমেশন। আসলেই তাই, আমাদের স্কেলেটাল মাসেল আর তো সংখ্যাই হয় না, সে হচ্ছে স্কার ফরমেশন করে। কার্ডিয়াক মাসেল, ব্রেন, এগুলোতে সব কি হচ্ছে আপনার স্কার ফরমেশন হয় আর কি। ঠিক আছে, ওকে, সি অ্যান্সার। তো নিওপ্লাসিয়ার ডেফিনেশন, তো নিওপ্লাসিয়ার ডেফিনেশন থেকে দেখেন আমরা কি কি পেয়েছিলাম এখানে।
এখানে যে জিনিসটা আছে খেয়াল করে দেখেন যে নর্মাল যদি আমরা গ্রোথের কথা বলি, নর্মাল হচ্ছে টেম্পোরারি রেসপন্স। যদি স্টিমুলেশন বলি তাহলে কোঅর্ডিনেটেড ব্যালেন্স গ্রোথ হচ্ছে আমাদের নর্মাল টিস্যু গ্রোথ। কোঅর্ডিনেটেড ব্যালেন্স গ্রোথ হলে সেখানে হচ্ছে আমাদের নর্মাল গ্রোথ অফ দ্য টিস্যু। কিন্তু এই যে এখানে যদি আমরা বলি আনকোঅর্ডিনেটেড গ্রোথ পেয়েছিলাম আমরা, 1 নম্বরে কি হলো অ্যাবনর্মাল, 2 নম্বরে পেয়েছিলাম আনকোঅর্ডিনেটেড, 3 নম্বরে পেয়েছিলাম পারসিস্টেন্ট। ঠিক আছে, এই যে 1 নম্বরে হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ, এক্সেসিভ গ্রোথ, মানে এক্সেসিভ গ্রোথ একটা ছিল, ঠিক আছে, তারপর আনকোঅর্ডিনেটেড গ্রোথ, ঠিক আছে। আর এটা হচ্ছে তারপরে 3 নম্বরটা আমরা বলেছিলাম পারসিস্টেন্স, যদি পারসিস্ট করে, অ্যান্ড স্টিমুলেশন। 4টা কথা চলে আসছে। তাহলে একটা স্টিমুলেশন আসবে, স্টিমুলেশনের কারণে আনকোঅর্ডিনেটেড অ্যাবনর্মাল গ্রোথ হবে, এক্সেসিভ গ্রোথ হবে, এবং সেই গ্রোথটা পারসিস্ট করবে। এই 4টা মিলেই কি হচ্ছে আমাদের নিওপ্লাস্টিক গ্রোথ। ঠিক আছে, দেখেন ন্যাচারাল বা নর্মাল গ্রোথে কি একটা স্টিমুলেশন, কোঅর্ডিনেটেড ব্যালেন্সড গ্রোথ, নর্মাল টিস্যু গ্রোথ। আর যখনই নিওপ্লাস্টিক গ্রোথ বললাম তাহলে ওই যে 4টা কথা বললাম, ওই 4টা কথাই কিন্তু যে আপনার কি হচ্ছে, একটা স্টিমুলেশন থাকছে, আনকোঅর্ডিনেটেড এক্সেস গ্রোথ হচ্ছে, এক্সেস গ্রোথ হচ্ছে, অ্যাবনর্মাল গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটা পারসিস্ট করে যাচ্ছে। ঠিক আছে, সবগুলা মিলে কি হচ্ছে আমাদের একটা নিওপ্লাস্টিক গ্রোথ হচ্ছে আর কি। এই কথাটাই ডেফিনেশন অফ দ্য নিওপ্লাজম থেকে আমরা পেয়েছি। এরপরে যদি আমরা চলে যাই, নোমেনক্লেচার অফ দ্য টিউমার আপনাদের শিটে আছে। তো নোমেনক্লেচার অফ দ্য টিউমার এটা ইনফিনিটি এস্টের একটা টপিক। তো এখানে আমরা তেমন কিছু দেখাচ্ছি না, আপনাদের শীট থেকেই খুব বেশি এটা পড়ার দরকার নেই, বাট দিস ইজ ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা। তো এখান থেকে বেসিক্যালি প্রশ্ন আসে কারণ ফলোইং হুইচ আর বিনাইন, ফলোইং হুইচ আর ম্যালিগনেন্ট, এই টাইপের প্রশ্নগুলো আসে আর কি। তো এখানে দেখেন নামকরণের কিছু নিয়ম আছে। যেমন বিনাইন টিউমার, যে কোনো টিস্যুর নামের লাস্টে যদি ওমা এই সাফিক্সটা যদি যোগ করা হয়, দিস ইজ কল্ড এ বিনাইন টিউমার। আর যদি আমাদের ম্যালিগনেন্ট টিউমার হয় তাহলে হচ্ছে সার্কোমা অর কার্সিনোমা। আইদার সেটা যদি হয় এপিথেলিয়াল হয় তাহলে কার্সিনোমা, আর যদি হয় কানক্রিপ্ট হয় তাহলে সেটা হচ্ছে সার্কোমা। ঠিক আছে, তাহলে কোনো ওয়ার্ডের শেষে যদি কার্সিনোমা, কোনো ওয়ার্ডের শেষে যদি সার্কোমা থাকে, দিস ইজ কল্ড ম্যালিগন্যান্ট। ঠিক আছে, আর কোনো ওয়ার্ডের শেষে যদি ওমা থাকে, দিস ইজ কল্ড বিনাইন। তাহলে আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, শুধু শুধু মুখস্থ করে মাথা নষ্ট করার প্রয়োজন নেই। কিন্তু কথা আছে, কথা হচ্ছে কি, কথাটা হচ্ছে কিছু কিছু টিউমার আছে যেগুলো ম্যালিগন্যান্ট, বাট তার নামের শেষে ওমা যুক্ত আছে। তো তাহলে আমাদের কি এরকম অল্প স্বল্প যে নামগুলো আছে সেটা আমি মুখস্থ করলে মিটে গেল, কারণ আমার কোনটা বিনাইন কোনটা ম্যালিগন্যান্ট এত কথা তো দরকার নেই। শুধুমাত্র কিছু জিনিস আছে যেগুলো নামের শেষে ওমা আছে বাট তারা ম্যালিগন্যান্ট, এটাই যদি আমি মনে রাখি, এরপরে তাহলে যদি ওমা থাকে তাহলে দিজ আর বিনাইন, যদি কার্সিনোমা সার্কোমা থাকে তাহলে দিজ আর ম্যালিগন্যান্ট। তাহলে আপনাদের শীটের পরের পেজে চলে যান, মানে 10 নম্বর পেজে দেখেন, ডোন্ট ফরগেট একটা বক্স দেওয়া আছে, মিসনোমার্স হার্ড বিনাইন বাট ম্যালিগন্যান্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মেজোথেলিওমা, কন্ড্রোমা, সাইনোভিওমা সবগুলোর নামে শেষে দেখেন ওমা আছে, বাট তারা কি, তারা ম্যালিগন্যান্ট। তাহলে এই টিস্যুগুলো আমরা দেখবো, এই টিস্যুগুলার তাই শুধু আমরা এখানকার এই জিনিসটা মুখস্থ করবো, তাহলে দেখবেন টোটাল আমাদের এত কিছু আর পড়ার প্রয়োজন হচ্ছে না। এখন আমরা একটা প্রশ্ন দেখি, দেখেন ফলোইং হুইচ আর দ্য বিনাইন, হুইচ টিউমার্স আর বিনাইন। দেখেন মেজোথেলিওমা, লিমফ্যানজিওমা, লিমফোমা, কন্ড্রোমা, গ্লায়োমা, এগুলা হচ্ছে আপনার কোনটা, খেয়াল করে দেখেন মেজোথেলিওমা। হ্যাঁ, এই যে মিসনোমারের মধ্যে এটা ওমা যুক্ত আছে, যদি মেজোথেলিয়াম সেখান থেকে মেজোথেলিওমা। ঠিক আছে, ওমা যুক্ত আছে, বাট দিস ইজ ম্যালিগন্যান্ট। লিমফ্যানজিওমা, ঠিক আছে, লিমফ্যানজিওমা আপনারা ওই আগেরটাতে চলে যান, লিম্ফ ভেসেলের বিনাইন টিউমার হচ্ছে লিমফ্যানজিওমা। ঠিক আছে, সো দিস ইজ বিনাইন। লিমফোমা, লিমফোমা ওমা যুক্ত আছে যদিও, কিন্তু দেখেন আমাদের এই মিসনোমারের মধ্যে লিমফোমা নিচের দিকে আছে, দিস ইজ এ ম্যালিগন্যান্ট টিউমার অফ দ্য লিমফয়েড টিস্যু। কন্ড্রোমা, কন্ড্রোমা হচ্ছে এখানে আপনার হচ্ছে 2 নাম্বারটা, যেটা ম্যালিগন্যান্ট টিউমার। গ্লায়োমা, এটাও ওমা আছে যদিও, তারপরেও সেটা হচ্ছে কি আমাদের ম্যালিগন্যান্ট টিউমার। ঠিক আছে, শুধুমাত্র একটাই পেলাম আমরা, লিমফ্যানজিওমা, সেটা হচ্ছে আনসার বি আমাদের এখানে। ঠিক আছে, ওকে। এরপরে আপনাদের শীটে চলে আসেন, পরের যে এইটা আছে আর কি, আমাদের টপিকটা আছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন এন্ড অ্যানাপ্লাসিয়া। দুইটা জিনিস, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে অ্যানাপ্লেশিয়া। তো অ্যানাপ্লেশিয়া পড়ার আগে আমরা একটু ডিফারেন্সিয়েশনটা পড়ি। ওকে, তাহলে আমরা আগে ডিফারেন্সিয়েশনটা পড়ি, দেন আমরা অ্যানাপ্লাসিয়া পড়বো। ঠিক আছে, তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন বলা আছে যে ডিফারেন্সিয়েশন রেফার্স টু এক্সটেন্ট হুইচ নিওপ্লাস্টিক প্যারেনকাইমাল সেল রিজেম্বল টু দ্য করেসপন্ডিং নর্মাল প্যারেনকাইমাল সেল। তাহলে একটা ওয়ার্ড যে নিওপ্লাস্টিক, সাপোজ এখানে আমাদের একটা নর্মাল সেল, এগুলো হচ্ছে আমাদের এখানে নর্মাল সেল, আর তার পাশে কিছু এরকম সেল আছে, এরকম সেল আছে। তাহলে দেখেন আবার এই পাশে কিছু সেল আছে এর চেয়ে একটু হয়তো এরকম একই রকম সাইজ বাট একটু এরকম লম্বা। ঠিক আছে, এবং এটার নিউক্লিয়াসটা এরকম অনেক বড় হবে, জাস্ট একটু বুঝাইলাম।
এখন খেয়াল করে দেখেন যে দিস ইজ নর্মাল সেল, নর্মাল সেল। এই নর্মাল সেলের সাথে চেহারা ফাংশনে কোন সেলের কতটুকু মিল আছে সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। তাহলে কতটুকু আমার চেহারার সাথে আরেকজনের চেহারা কতটুকু মিল আছে, নর্মাল সেলের সাথে আশেপাশের সেলের কতটুকু মিল আছে সেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। তাহলে দেখেন এটার সাথে এই সেলগুলোর মিল একরকম, তো এটা মোটামুটি বলা যাচ্ছে যে মিল আছে। এগুলো একটু গোলগাল বাট ওটা একটু একটু বড় সাইজে বড়, বাট ম্যাক্সিমাম মিল আছে। তো এটাকে আমরা এক ধরনের ডিফারেন্ট ভালো টাইপের মানে অনেক মিল আছে। আর এই সেলটা খেয়াল করে দেখেন এই নিউক্লিয়াসগুলো অনেক বড়, এর চেহারা কেমন কেমন হয়ে গেছে, সো এর সাথে আবার কোনো এরকম মিল নাই। তো দিস ইজ কল্ড, এই মিলটা কতটুকু মিল আছে এটা খুঁজে বের করাটাকেই বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো ডেফিনেশনটা একটু দাগান যে ডিফারেন্সিয়েশন রেফার্স টু দ্য এক্সটেন্ট টু হুইচ নিওপ্লাস্টিক প্যারেনকাইমাল সেল রিজেম্বল টু দ্য কোরেসপন্ডিং প্যারেনকাইমাল সেল। তো কোরেসপন্ডিং প্যারেনকাইমাল নর্মাল প্যারেনকাইমাল সেল এইটা, আর এটা হচ্ছে নিওপ্লাস্টিক সেল। সাপোজ তো নিওপ্লাস্টিক সেলটা কতটুকু মিল আছে সেটাকে বলা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন। এখানে দেখেন একদমই মিল নাই, সো এটা হচ্ছে একদম পুরলি ডিফারেন্সিয়েশন। এটাও যদি নিওপ্লাস্টিক সেল হয় দেখেন এটার সাথে এটার প্রায় মোটামুটি মিল আছে, সো এটা ভালো মতোই মিল আছে। দিস ইজ ওয়েল ডিফারেন্সিয়েশন। বা আরেকটা ভাগ যদি আমি করি ওইটার মতোই এই হচ্ছে, জাস্ট নিউক্লিয়াসটা সাপোজ একটু বড়, দেখতে একই রকম বাট সাইজও একই রকম, নিউক্লিয়াসটা শুধু একটু বড়। তাহলে চারটা সেট অফ সেল আমরা এখানে বললাম। একটা হচ্ছে নর্মাল, নর্মালের সাথে খেয়াল করে দেখেন যে এটার মিলটা বেশি, অনেক 75% বা মোর দ্যান 75% মিল আছে। তো দিস ইজ কল্ড ওয়েল ডিফারেন্সিয়েটেড, মানে খুব ভালো মিল আছে তার সাথে। এরপরের গ্রুপ হচ্ছে দেখেন এটা 2 নাম্বার গ্রুপ। তাহলে এটা হচ্ছে আপনাদের বললাম এটা 3 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার গ্রুপ। 2 নাম্বার গ্রুপের সাথে দেখেন মিল আছে কিন্তু আবার এটা একটু সাইজে বড় হয়ে গেছে বা এরকম কিছু আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু তার চেয়ে বেশি মিল কিন্তু 3 নাম্বারের সাথে, সো এটা ওয়েল ডিফারেন্সিয়েশন। এরপরে এটার চেয়ে আবার কম মিল আছে, তার মানে এটা কি সাইজ একটু বড় হয়ে গেছে। সো এই দুইটার সাথে মিল চোখে দেখলেই বোঝা যাচ্ছে দুইটা আলাদা আলাদা আছে। যেগুলো একটু ছোট সেল গোলগাল সেল, ওটা একটু লম্বা লম্বা সেল। সো এটা হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েশন। আর এই 1 নাম্বার যে গ্রুপ, 1 নাম্বার গ্রুপে খেয়াল করে দেখেন এর সাথে এর কোনো মিলই নাই, সো দিস ইজ পুয়ারলি ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন আমরা কয় ধরনের পাচ্ছি, ডিগ্রির উপরে ডিপেন্ড করে 3 ধরনের। একটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, মানে সবচেয়ে ওয়েল মানে কি ভালো, ভালো মিল পাবো। 2 নাম্বার হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, মানে মোটামুটি মিল থাকবে। 3 নাম্বারে হচ্ছে পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, সেটাকে আমরা বলছি হচ্ছে কি মানে একদম সবচেয়ে কম মিল পাওয়া যাবে, চেহারার সাথে কোনো মিলই থাকবে না। তো এই হচ্ছে 3টা জিনিস ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনের 3টা ভাগ, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। এখন আমরা বলছি অ্যানাপ্লেশিয়া। হোয়াট ইজ অ্যানাপ্লেশিয়া? অ্যানাপ্লেশিয়া দেখেন, দ্য অ্যানাপ্লেশিয়া ইজ এ কোয়ালিটেটিভ নট কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটি মানে কি পরিমাণ, নট কোয়ান্টিটি। কোয়ালিটি মানে সেলটার কোয়ালিটি, চেহারা কেমন, এই জিনিসগুলো ফাংশন কেমন, এটা কোয়ালিটি। সো অ্যানাপ্লেশিয়া ইজ এ কোয়ালিটেটিভ অল্টারেশন, তার মানে কোয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে অফ ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। তো এই যে ডিফারেন্সিয়েশন আমরা আলাদা আলাদা করলাম, এটা হচ্ছে টোটালি অল্টারেশন হয়ে যাচ্ছে। কি হচ্ছে, অ্যানাপ্লাস্টিক সেলস আর টিপিক্যালি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড অর আনডিফারেন্সিয়েটেড। তার মানে কি আমরা বললাম ওয়েল মডারেট, তাও কিছুটা মিল আছে, এটা হচ্ছে পুয়ারলি ডিফারেন্সিয়েটেড মানে মিল একদমই নাই। অথবা কি বলছে আনডিফারেন্সিয়েটেড, মানে একদমই আর কোনো মিল নাই। তাহলে অ্যানাপ্লাস্টিক সেলগুলো কেমন হবে, মানে আস্তে আস্তে যদি আমরা ওর্স চিন্তা করি তাহলে ফার্স্টে হচ্ছে ওয়েল মানে সবচেয়ে ভালো, তারপর মডারেট অল্প একটু ভালো, তারপরে হচ্ছে আমাদের কি বলে এটা আনডিফারেন্সিয়েটেড বা পুয়ারলি ডিফারেন্সিয়েটেড একদমই খারাপ। এর চেয়েও যদি খারাপ অবস্থায় আসে তখন সেটাকে আমরা বলছি কি অ্যানাপ্লাসিয়া। এক্সিবিট অ্যাডভান্স সেলুলার প্লিওমরফিজম। ইনফ্যাক্ট অ্যানাপ্লেশিয়া অ্যান্ড প্লিওমরফিজম আর সামটাইমস ইনকারেক্টলি ইউজ অ্যাজ সিনোনিমস, ঠিক আছে। সো তার মানে এখন এখানে দেখেন খেয়াল করে যে আমরা কি দেখছিলাম এতক্ষণ। আসলে এতক্ষণ আমরা দেখছিলাম যে আমার আশেপাশে যেমন লাঙে একটা আমাদের পুরো লাং জুড়ে তো আর ক্যান্সার হচ্ছে না, লাঙের একটা সাইডে ক্যান্সার হচ্ছে, তাই তো। তাহলে লাঙে আপনার যে ইটা হচ্ছে কি বলে এটার নাম নর্মাল প্যারেনকাইমা আছে। নর্মাল প্যারেনকাইমার যে সেল, এই সেলের সাথে যেখানে আমার ক্যান্সার হয়েছে এই সেলের মানে নর্মাল একটা সেল আর ক্যান্সার একটা সেল, এই দুইটার চেহারা কেমন, জাস্ট এতটুকুই। এটা চেহারা কেমন, যে এও কি 6 ফুট লম্বা, নাকি দুইজনই কি 100 কেজি ওজন, নাকি দুইজনেরই মাথা মোটা, নাকি দুইজনের 2টা করে হাত আছে, প্রত্যেক হাতে 4টা করে আঙ্গুল আছে, নাকি 5টা করে আঙ্গুল আছে, এটাই কতটুকু মিল, এই জিনিসটাই আমরা দেখছি শুধুমাত্র অ্যানাপ্লেশিয়াতে। তো যখন আমরা মিল পাচ্ছি যে হ্যাঁ একই রকম, তখন আমরা বলছি ওয়েল ডিফারেন্সিয়েটেড। যখন মানে মিলের পরিমাণ কমে যাচ্ছে
তখন আমরা বলছি মডারেটলি ডিফারেন্সিয়েটেড। একদমই অমিল হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি পুরলি ডিফারেন্সিয়েটেড। হ্যাঁ, মানে আরো বেশি হয়ে যাচ্ছে যখন, আর একদম একদম জিরো হয়ে যাচ্ছে তখন আনডিফারেন্সিয়েটেড বা ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, আর কোনো মিল নাই, সেটাকে আমরা বলছি তাহলে অ্যানাপ্লেশিয়া। ঠিক আছে, অ্যানাপ্লেশিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, আমরা সেগুলো একটু দেখবো। এক নম্বরে খেয়াল করে দেখেন এখানে কতগুলো বৈশিষ্ট্য আমাদের শিটে আছে, এগুলো ইনফিনিটি স্টার, কিন্তু এই বৈশিষ্ট্যগুলো ইনফিনিটি স্টার, একটু মার্ক করবেন। এক নম্বরে বলছে হচ্ছে আমরা প্লিওমরফিজম। প্লিওমরফিজম কি? সেল শেপ ভেরিয়েশন, সেল সাইজ ভেরিয়েশন, শেপ অ্যান্ড সাইজ দুইটাই চেঞ্জ হয়ে যাবে, সেটাকে আমরা কি বলবো? প্লিওমরফিজম। সো আমাদের অ্যানাপ্লাসিয়ার একটা ফিচার থাকতে হবে প্লিওমরফিজম। কারণ কি? খেয়াল করে দেখেন, আমরা বললাম কি যে হোয়াট ইজ অ্যানাপ্লাসিয়া? অ্যানাপ্লাসিয়া হচ্ছে ল্যাক অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আমরা কি দেখছিলাম? আমার সাথে আর একজনের কতটুকু মিল আছে। 100% যদি মিল থাকে ওয়েল ডিফারেন্সিয়েটেড, কমে আসতে থাকলে মডারেটলি ডিফারেন্সিয়েটেড, আরো কমে গেলে পুরলি ডিফারেন্সিয়েটেড, একদমই না থাকলে মিল, তখন সেটাকে আমরা বলছি অ্যানাপ্লাসিয়া বা ল্যাক অফ ডিফারেন্সিয়েশন, মানে কোনো মিল নাই। ঠিক আছে, তো খেয়াল করে দেখেন, তো আমি কথার কথা, এখন আমি হচ্ছে 5 ফুট লম্বা, আমার 100 কেজি ওজন, আমার নাকটা একটু উঁচু, আমার কি বলে দাঁতগুলা এই যে এখান থেকে প্রমিনেন্ট ক্যানাইন আছে, এরকম হাজার, আমার মাথায় চুল কম, এরকম একটা ফিচার আছে আমার। কিন্তু যখন ক্যান্সার সেল চলে আসছে, যখন তখন দেখা যাচ্ছে কি 100 কেজি জায়গাতে তার ওজন হচ্ছে 500 কেজি, হ্যাঁ, তার মানে বিশাল বড় একটা মাথা, এরকম অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ কল্ড প্লিওমরফিজম, মানে সেলুলার সাইজ, সেলুলার শেপ সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। দিস ইজ, আমার যেমন 2টা লাংস, দেখা গেল যে একটা নিওপ্লাস্টিক সেলের তার ভিতরে একটা লাংস আছে, এরকম আর কি, কথার কথা। তার মানে কি হচ্ছে, কোনো সাইজ, কোনো শেপ, কোনো কিছুই কি থাকছে, তার মিল থাকছে না। দিস ইজ কল্ড প্লিওমরফিজম। এরপরে আমরা যদি বলি অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি পেলাম? প্লিওমরফিজম। প্লিওমরফিজম মানে কি? সেলের শেপ অ্যান্ড সাইজ এই দুইটার ভেরিয়েশন থাকবে, দিস ইজ কল্ড প্লিওমরফিজম। তাহলে সেলস মানে শেপ অ্যান্ড সাইজে ভেরিয়েশন না হইলে তো, মানে এটাই তো সর্বপ্রথম যে আমার সাথে আরেকজনের মিল আছে, সেটা কতটুকু, কি দিয়ে বুঝবো? চোখে প্রথমেই কি দেখবো? যে সাইজ শেপ এটা ঠিক আছে কিনা। সাইজ শেপ আলাদা আলাদা হয়ে যাচ্ছে মানে কি? তাহলে একই রকম থাকছে না, মানে কি? ডিফারেন্সিয়েশন কমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি প্লিওমরফিজম। এরপর দেখেন অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি। নিউক্লিয়ারের মরফোলজিটাও চেঞ্জ হয়, নিউক্লিয়াসের মরফোলজি চেঞ্জ হয়েছে। কি কি? ইরেগুলার ক্রোমাটিন থাকে, এনলার্জ নিউক্লিয়াই থাকে, মানে নিউক্লিয়াসটা বড় হয়ে যাচ্ছে। নর্মাল নিউক্লিয়াসের চাইতে এই নিউক্লিয়াসটা কি হয়ে যায়? বড় হয়ে যায়। তাহলে 2 নম্বর ফিচার কি আমাদের? 2 নম্বর ফিচার হচ্ছে অ্যাবনর্মাল নিউক্লিয়ার মরফোলজি। এরপরে খেয়াল করে দেখেন মাইটোসিস বা সেল প্রলিফারেশন। 3 নম্বর আমরা যেটা বলছি মাইটোসিস বা সেলুলার প্রলিফারেশন। তো খেয়াল করে দেখেন, এটা তো আমাদের গ্রোথ হচ্ছে অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া এই যে ফিচার অফ কি বলবো, নিওপ্লাসিয়া, তাই তো? সো এখানে তো সেলুলার গ্রোথ হচ্ছে, নিওপ্লাসিয়া মানে নিউ গ্রোথ।